তোমরা আছো? আমার কথা শুনতে পাচ্ছ সবাই? আমি তোমাদের বাংলা শিক্ষক আরমিনা বেগম, সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল। তোমরা জানো যে বিশ্ব আজ করোনা সংক্রান্ত আক্রান্ত, যে কারণে কি কেউ বেরোতে পারছে না, সবাই ঘরে অবস্থান করছে। তো এই কারণে তোমাদের কি হচ্ছে, পড়াশোনা অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, তাই না? তো সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল তোমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে, যেন তোমাদের ক্ষতির কিছুটা পূরণ যেন আমরা করতে পারি। তো তোমাদের আজকে আমি একটা কবিতা পড়াবো। তোমাদের ক্লাসে আমি কতদূর পড়িয়েছি আমার মনে নাই, তবে তোমাদের অর্ধবার্ষিক সিলেবাস মনে হয় ধরা হয়নি। তো অর্ধবার্ষিক সিলেবাসের আজকে একটা কবিতা আমরা পড়বো, সেটা হচ্ছে জসীমউদ্দিনের রূপাই। দেখতে পাচ্ছ তোমরা? জসীমউদ্দিনের রূপাই। জসীমউদ্দিন সম্পর্কে আগে আমরা জানি, জসীমউদ্দিন কে ছিলেন? তিনি একজন একাধারে কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন, নাট্যকার ছিলেন, ঔপন্যাসিক ছিলেন। তো ওনার লেখাগুলো কেমন ছিল? ওনার লেখাগুলো ছিল গ্রাম বাংলার সাধারণ জীবন প্রকৃতি নিয়ে। ওনার লেখা যখন আমরা পড়বো তখন মনে হবে যেন আমরা গ্রামে চলে গিয়েছি। গ্রামের সেই নদীর ধার, জমি, ছোট ছোট ঘরবাড়ি, সেই সব চিত্র যেন তার কবিতার মধ্যে ফুটে ওঠে। তার জন্ম দেখো 1903 থেকে 1976। তার জন্ম ফরিদপুর জেলার তাম্বরখানা গ্রামে জন্মগ্রহণ। আর মৃত্যু কোথায়? ঢাকায় মৃত্যুবরণ করেন। তার কাহিনী কাব্য বিশেষ লেখাগুলো কোনগুলো? নকশিকাঁথার মাঠ, সতুন বাজার ঘাট, কাব্যগ্রন্থ রাখালি, বালুচর, মাটির কান্না, নাটক বেদের মেয়ে, উপন্যাস, বোবা কাহিনী, শিশুতোষ গ্রন্থ, হাসু, এক পয়সার বাঁশি, আর কি ডালিম কুমার। এছাড়াও তিনি গানের সংকলন রয়েছে। গানের সংকলন কি? রঙ্গিলা রায়ের মাঝি। এখানে জায়গা নিয়ে দেখে আমি একটা লিখলাম না। তোমাদের বইটা তো তোমরা সামনে রেখেছো নিশ্চয়ই, বইয়ের মধ্যে সবই আছে। তার বিখ্যাত একটা বিশেষভাবে তার লেখা আছে, সেই লেখার নাম কি জানো তো তোমরা? লেখার নাম কবর। তিনি এই কবর লেখা, তার এই কবর লেখা তার ছাত্র জীবনে অনেক প্রশংসিত হয়েছে। কবর নাটক, আমরা ছিল কবর নাটক একটা আছে, কবর কবিতা কি আছে। তার জসীমউদ্দিনের লেখাটি হচ্ছে কবর কবিতা, আর নাটক আলাদা। তো কবর কবিতাটা তোমরা পড়ে নিও, এটা পড়েছো মনে হয়, অনেক সুন্দর একটা কবিতা। তো আমরা জসীমউদ্দিনের লেখা যখনই পড়বো মনে হবে যেন গ্রাম বাংলায় আমরা গ্রামে চলে গিয়েছি। প্রতিটি লেখা এত ভালো লাগায়। তোমরা যে নকশিকাঁথার মাঠ, সতুন বাজার ঘাট অবশ্যই পড়বে। নকশিকাঁথার মাঠটা খুবই সুন্দর একটা লেখা, গ্রাম বাংলার খুব সাধারণ জীবন নিয়ে লেখা। তো এখানে রূপাই হচ্ছে সেই নকশিকাঁথার মাঠেরই একজন চরিত্র। রূপাইকে নকশিকাঁথার মাঠেরই একজন চরিত্র। নকশিকাঁথার মাঠটা একজন রূপাই এবং সাজির, রূপাই এবং সাজু। রূপাই হচ্ছে ওই গ্রামের একজন কৃষক, আর সাজু হচ্ছে সেই কৃষকের বউ। তো ওদের দুজনের জীবন নিয়েই লেখা হচ্ছে নকশিকাঁথার মাঠ। সেখানে রূপাইকে জসীমউদ্দিন অনেক সুন্দর করে তুলে ধরেছেন, উপস্থাপন করেছেন। রূপাইয়ের জীবন, রূপাইয়ের বর্ণনা, রূপাইয়ের গুণাবলী সবগুলো জসীমউদ্দিন অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। কেন তুলেছেন সেটা আমরা পরে আসি। আচ্ছা, আমরা এখন কবিতায় আসি। কবিতাটা কি? এক গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল, কালো মুখে কালো ঘুমর, কিসের রঙিন ফুল। কি বলছে? এক গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল, কালো মুখে কালো ঘুমর, কিসের রঙিন ফুল। মানে গায়ের এক চাষার ছেলে ছিল, তার চুল ছিল কি লম্বা, তার গায়ের রং খুবই কালো ছিল। কালো, কিন্তু কালোকে কিসের সাথে তুলনা করেছে? ভ্রমরের সাথে তুলনা করেছে। কালোকে ভ্রমরের সাথে তুলনা করেছে। কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া, তার সাথে কে মাখিয়ে দিচ্ছে নবীন টিনের ছায়া। তার মুখের মায়াটা কেমন? কাঁচা ধানের পাতা। কাঁচা ধানের পাতা দেখেছো কখনো তোমরা? কাঁচা ধানের পাতা একদম কচি, দেখতে খুব ভালো লাগে। ধানের পাতা কেন, যে কোনো গাছেরই কচি পাতা দেখতে খুবই ভালো লাগে। তাই কচি ধানের পাতার মতনই তার মুখে
মায়া ছিল, তার মুখ দেখলেই ভালো লাগতো। তার সাথে কি মাখিয়ে দিয়েছে নবীন টিনের ছায়া, আবার সেই সুন্দর মায়াবী চেহারার সাথে মাখিয়ে দিয়েছে সেটা হচ্ছে নবীন টিনের ছায়া। মানে তৃণ মানে কি ঘাস, ঘাসের নতুন মানে নতুন ঘাসের একটা ছায়া যেন তার চেহারার মধ্যে মাখিয়ে দিয়েছে, আর মুখের মধ্যে মানে ঘাসের নতুন ঘাসের চেহারা তো অনেক সুন্দর হয়, সেটার সাথে তুলনা করেছে তার চেহারা, তার মুখটাকে। জালি লাভের ডগার মতো বাহু দুখান সরু, গাখানি তার শ্রাবণ মাসে যেমন তমাল তরু। তার বাহু দুখান কেমন, বাহু মানে কি হাত, হাত দুখান কেমন, সে লাউয়ের গাছের ডগা। লাউয়ের গাছের ডগা তোমরা কখনো দেখেছো? লাউয়ের গাছের ডগা হচ্ছে একদম বেয়ে 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 উপরে উঠে যায়, ঠিক ওরকম ডগার মধ্যে তার হাতগুলো যেন ওরকমই সরু। লেখক লাউয়ের গাছের ডগার সাথে তুলনা করেছেন, কারণ লাউয়ের গাছের ডগা দেখতে খুব ভালো লাগে। আর গাখানে তার শ্রাবণ মাসে যেমন তমাল তরু। শ্রাবণ মাস বলতে কি শ্রাবণ মাস, তো শ্রাবণ মাসে অনেক বৃষ্টি হয় না, তো বৃষ্টির সময় দেখবা গাছে অনেক সময় তরু, তোমরা তরু দেখেছো কিনা জানো? তমাল তরু মানে বৃষ্টি আসলে যে কোনো গাছ দেখবা খুব সহজেই বেড়ে ওঠে। প্রতিটা এখন দেখবা যাদের বাসা গাছ আছে, গাছগুলো দেখবা বৃষ্টি সিজনে অনেক সবুজ হয়ে গেছে, গাছগুলো অনেক বৃদ্ধি পাচ্ছে, মানে এত বেশি যত্ন লাগে না, বৃষ্টির পানি পেলে গাছগুলো অনেক সুন্দর করে বেড়ে উঠে যায়। তো সেই গাছ তাই বলেছে তার গাখানি যেন শ্রাবণ মাসে যেমন তমাল তরু, গা যেন দিন দিন তার এরকম গাছের মতো বৃদ্ধি পাচ্ছে। একটা বৃষ্টি আসলে যেমন একটা গাছ অনেক তাড়াতাড়ি বৃদ্ধি পায়, ঠিক মাঝে মাঝে কিছু আসছে, কমেন্ট আসছে। এই জন্য তার শ্রাবণ মাসের কথা এই জন্যই আসছে যে শ্রাবণ মাসে বৃষ্টির কারণে গাছ, যে কোনো গাছ তমাল তরু মানে কি গাছগুলো বৃদ্ধি পায়, ঠিক তার রূপায়ের শরীরও যেন আস্তে আস্তে ওরকম বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, তোমাদের পৃষ্ঠাতে তোমরা পেয়েছো মনে হয়, রূপায় কবিতাটি পেয়েছো না? পেজ নাম্বার বলে দিচ্ছি 117, পেজ নাম্বার 117। তো তোর কবি কি বলছেন, তার গাখানি তার শ্রাবণ মাসের যেন তমাল তরু। শ্রাবণ মাসে যেমন গাছের বৃদ্ধি হয়, ঠিক তেমনও তার গাছ শরীরটা যেন ওরকমই বৃদ্ধিপ্রাপ্ত। বাদল ধোয়া মেঘে কে গো মাখিয়ে দিয়েছে তেল, বৃষ্টি মেঘ পিছলে পড়ে ছড়িয়ে আলোর খেয়ে। বাদল ধোয়া মেঘে কে গো মাখিয়ে দিয়েছে তেল, তার শরীর এমনই মসৃণ, তার ত্বকগুলো এতই মসৃণ যে দেখে যেন মনে হচ্ছে যে এমন কে যেন তেল মাখিয়ে দিয়েছে। আর সেখানে বিদ্যুৎ, আমরা যখন বিদ্যুৎ চমকায়, সেই বাদল বিজলি মেয়ে পিছলে পড়ে ছড়িয়ে আলোর খেয়ে, সেই বিজলি যেন তার গা থেকে পিছলে পড়ে যায়, মানে তার গায়েও টাচ করতে পারে না, এতই পিচ্ছিল গাটা যেন বিজলি এসেও তার গা থেকে ছড়িয়ে পড়ে যায়। মানে কি গায়ের মধ্যে যেন বিজলি এসে টাচ করতে পারে না, সরে যায়, কারণ তার গা তো অনেক তৈলাক্ত। এগুলো লেখকের ভালো লাগা থেকে একটা রূপ দিয়েছে রূপায়। বিজলি মেঘ পিছলে পড়ে ছড়িয়ে আলোর খেল, কচি ধানের তুলতে চারা হয়তো কোনো চাষি, মুখে তা জড়িয়ে গেছে কতটা তার হাসি। যখন চাষি কচি ধানের চারা তুলতে গিয়ে, কচি ধানের তুলতে চারা হয়তো কোনো চাষি, মুখে তার জড়িয়ে গেছে কতটা তার হাসি। মানে কচি ধানের চারা যখন তুলে, তোমরা ধান গাছ রোপণ করতে দেখেছো কিনা জানি না, ধান গাছ রোপণ করার আগে ধানটা আর এক জায়গায় রোপণ করা হয়, যখন ছোট ছোট গাছ হয় তখন সেই চারাগুলোকে উঠানো হয়। ওই তো উঠানোর সময় চাষির মুখে যে হাসিটা পাওয়া যায় যে অনেক ধান হয়েছে, সেটাকে আমরা রোপণ করব, রোপণ করার পর ধানগুলো অনেক হবে, তখন এই ধান থেকে অনেক অনেক চাল হবে। তো ওই সময় যে হাসিটা একটা চাষির মধ্যে থাকে, রূপায়ের মধ্যে যেন সেই হাসিটা কেউ জড়িয়ে দিয়েছে। মানে কচি ধানের সাথে, কচি ধানের হাসির সাথে রূপায়ের হাসি তুলনা করা হয়েছে। বোঝা গিয়েছে শিক্ষার্থী?
বুঝতে পারছো না আমার কথা? আচ্ছা, আমরা এখন দ্বিতীয় প্যারা চলে আসি। কালো চোখের তারা দিয়েই সকল ধরা দেখি, কালো দাঁতের কালি দিয়েই কেতাব কোরআন লিখি। কি বলেছে? কালো চোখের তারা দিয়ে সকল ধরা দেখি। তার চোখটা এতই ছলছল এবং এতই চোখের মনিটা এতই কালো যে দেখে যেন মনে হয় তার চোখ দিয়েই পুরো পৃথিবী আমরা দেখতে পারবো। কি মনে হয়? তার চোখ দিয়ে যেন পুরো পৃথিবী আমরা দেখতে পারবো। কালো দাঁতের কালি দিয়ে যেন কেতাব কোরআন লিখি। কালো দাঁতের কালি মানে কি? দোয়াতের কালি। দোয়াত তোমরা দেখেছো? তোমরা তো কখনো দোয়াত দেখোনি। আমাদের সময় কালিকরম ছিল, সেখানে একটা দোয়াত থাকতো এতটুকু, সেখান থেকে কালি নিয়ে কলমের মধ্যে কালি ভরানো হতো, সেই কালি কলম দিয়েই আমরা লিখতাম। কালো দাঁত, সেই তার কালো দাঁতের তার দাঁতের সাথে দোয়াতের কালি তুলনা করেছে, যেন তার কালি দিয়েই যেন কেতাব কোরআন লেখা হয়েছে। জনম কালো মরণ কালো, কালো ভুবনময়। জনম কালো, কালো মরণ কালো, কালো ভুবনময় মানে কি? তার জন্ম থেকে সে কালো, মৃত্যু পর্যন্ত সে কালো থাকবে। তার ভুবন পুরোটাই কালো, কিন্তু তার কালোটাকে কবি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়। তা সে কালো, খুবই কালো, কিন্তু তারপরও সেই রূপাই সবার মন জয় করেছে। চাষিদের ওই কালো ছেলে এই একটা গ্রামের সব মানুষের মন যেন জয় করে চলেছে। সোনায় যে জন সোনা বানায়, কিসের গর্ব তার, রং পেলে ভাই করতে পারি রামধনুকের হার। কি বলেছে? রামধনুকের হার বলেছে। সোনা দিয়ে আমরা যে গলার হার বানাই, সোনা দিয়ে যে আমরা অনেক কিছু অলংকার বানাই, এতে কোনো গর্ব নেই। গর্ব কিসের? যে রূপায়ের গায়ের রং যদি আমরা পেতাম, তাহলে সেই রং দিয়ে আমরা রামধনুকের হার, রামধনুক মানে রামধনুকের হার কেন বলেছে? মানে একটা অর্ধবৃত্তাকার, এখানে দেখো পিছনে আছে অর্ধবৃত্তাকার রংধনুকে গলার হার হিসেবে কল্পনা করা হয়েছে। একটা রংধনু তোমরা দেখেছো না? রংধনুতে কয়টি রং থাকে? 7টি রং। যেন রূপায়ের গায়ের রং দিয়ে যেন আমরা রংধনুর সেই গলার হার পরিয়ে দিতে পারি। মানে সোনার সৌন্দর্যের চেয়ে লেখক এখানে রূপায়ের গায়ের রংকে বেশি প্রাধান্য দিয়েছেন। সোনা দিয়ে আমরা অনেক অলংকার বানাতে পারি ঠিকই, কিন্তু রূপায়ের গায়ের রং যদি আমরা পেতাম, তাহলে রংধনুর মতো 7টি রং দিয়েও আমরা অনেক কিছু বানিয়ে ফেলতে পারতাম, হার বানিয়ে ফেলতে পারতাম। কালো যেজন আলো বানায় ভুলায় সবার মন, তারই কদর রজের রাধি লুটায় বৃন্দাবন। কালো যেজন আলো বানায় ভুলায় সবার মন, এই কালো দিয়েই সে সবার মনের আলো ছড়িয়ে দেয়। কি করে সে? এই কালো দিয়েই সবার মনের আলো ছড়িয়ে দেয়, ভুলায় সবার মন। তার সে সবাইকে এত বেশি ভালোবাসে এবং সবাই তাকে এত বেশি ভালোবাসে যে তার এই কালো রংটা কারো কাছে আর কালো মনে হয় না, সবার কাছে আরো আলোকিত করে দেয় কালো দিয়ে। কালোই যেজন আলো বানায় ভুলায় সবার মন, তারই পদ রজের লাগি দুটায় বৃন্দাবন। বৃন্দাবন কি? হিন্দুদের তীর্থস্থান। মুসলিমদের যেরকম হজ আছে, মুসলিমরা যেমন জীবনের শেষ পর্যায়ে একটা পর্যায়ে গিয়ে হজ পালন করে আসে, জীবনের সব পাপ মুক্ত করে আসার জন্য হজ করতে যায়, ঠিক হিন্দুদের মধ্যেও আছে তারা শেষ বয়সে তীর্থস্থান, ওখানে গিয়ে তারা পূর্ণতা অর্জন করতে চায়, তাদের পাপ মুক্ত করার জন্য তীর্থস্থানে যায়, সেটাই হচ্ছে বৃন্দাবন। কি বলেছে? তারই পদের রজে লাগি লুটায় বৃন্দাবন। তার পায়ের ধুলা পাওয়ার জন্য যেন তারা বৃন্দাবন যাওয়ার জন্য রাজি আছে। কার? রূপায়ের। মানে রূপাইকে সবাই এত বেশি ভালোবাসে যে তার পদরজ মানে কি? পদরজের মানে তার পায়ের ধুলা, তার পায়ের ধুলা পাওয়ার জন্য যেন বৃন্দাবনও, মানে বৃন্দাবনের চেয়েও, বৃন্দাবনে গিয়ে যে তারা পাপ মুক্ত করবে, বৃন্দাবনের চেয়েও তার পায়ের ধুলাকে ওরা বেশি প্রয়োজনীয় মানে ইম্পর্টেন্স দিয়েছে। বৃন্দাবনের তারা বৃন্দাবন না গেলেও চলবে যদি রূপায় পায়ের ধুলা একটু পায়। সোনা নহে পিতল নহে নহে সোনার মুখ, কালো করণ চাষির
ছেলে জুড়ায় যেন মুখ। কি বলেছে? সোনা নহে পিতল নয়, নয় সোনা মুখ। তার সে সোনাও নয় পিতল নয়, তার মুখটা সোনাও নয়, কিন্তু কালো বরং জাতির ছেলে জুড়ায় যেন মুখ। কিন্তু তার গায়ের রং কালো বরং কি, তার গায়ের রং কি কালো না, তারপরে সে সবার মন জুড়িয়ে যায়। সে সোনাও নয় পিতলও নয়, তার মুখটা সোনার মতোও নয়, কিন্তু তারপরেও তার গায়ের রংটা যেন, রঙের কারণে সে যেন সবার বুক জড়িয়ে ফেলে, বুক জুড়িয়ে দেয়। যে কালো তার মাটির ধান, যে কালো তার গাও, সেই কালোকে স্নান করি উজ্জ্বল তাহার গাও। কি বলেছে? যে কালো তার মাটির ধান, যে কালো তার গাও, মানে এখানে অর্থাৎ লেখক এখানে কালো বলতে কি ধান কখনো কালো হয়, গ্রাম কি কখনো কালো হয়? তা না। তার গায়ের রংটা যে এত সুন্দর, সেরকম মাঠের ধান ঠিক ওরকমই সুন্দর, তার গ্রামটা, গাও মানে কি গ্রাম, গ্রামটাও ঠিক তেমনই সুন্দর। সেই কালোতেই স্নান করি উজ্জ্বল তার গাও, মানে সেই কালোতেই গ্রামের লোকজন যেন সবাই গোসল করে উজ্জ্বল হয়ে এসেছে। মানে তার কালোকে লেখক দেখো কত উঁচু একটা স্থানে, উঁচু একটা পর্যায়ে স্থান দিয়েছে। কি বলেছে? যে ওই কালোতে গোসল করে সবাই যেন উজ্জ্বল হয়ে এসেছে, কালোর মধ্যে গোসল করে সবাই আলোকিত হয়ে এসেছে। আখড়াতে তার, এই পর্যন্ত বোঝা হয়ে গিয়েছে নিশ্চয়ই। আখড়াতে তার বাঁশের লাঠি অনেক মানে মানি। কি বলেছে? আখড়াতে তার বাঁশের লাঠি অনেক মানে মানি, খেলার দলে তার দিয়ে সবার টানাটানি। খেলার দলে তারে নিয়েই সবাই টানাটানি। আখড়া মানে কি? যেখানে গ্রামের, যেখানে সবাই আড্ডা দেয়, একটু গান বাজনা করে, একটু নাচ গান করে, বিনোদনের মাধ্যম, মানে বিনোদনের জায়গা। আমরা যেরকম, তোমরা যেরকম ফ্রেন্ডরা মিলে কোথাও আড্ডা দাও, ঠিক ওরকমই একটা জায়গা যেখানে গ্রামে সবাই একসাথে হয়, ওখানে খেলাধুলা, লাঠি খেলা হয়, গান বাজনা হয়, নাচ হয়, বিনোদনের একটা জায়গা, সেটাকে বলছে আখড়া। তাই আখড়া তার বাঁশের লাঠি অনেক মানে মানি, খেলার ঘরে তারে নিয়েই সবার টানাটানি। মানে আখড়াতে তার, সে খুব ভালো লাঠি খেলতে পারতো, সেখানে আখড়াতে যখন লাঠি খেলা হয় তখন সবাই বিভিন্ন দল তাকে নিয়ে টানাটানি করে, কারণ সে যে খুব ভালো লাঠি খেলতে পারতো, এ কারণে। জারির গানে তাহার গলা উঠে সবার আগে, সারসুন্দি বেদ যেন ও সকল কাজেই লাগে। কি বলছে? জারির গানে তাহার গলা উঠে সবার আগে। জারির গান কি? কয়েকজন মিলে যে গান গায়, ওই আখড়াতে আবার গান বাজনা হয়, সেখানে কয়েকজন মিলে গানও গায়। সেই জারির গান করার সময় তার গলাটাই সবচেয়ে আগে শোনা যায়। তাহলে আমরা কি জানতে পারলাম? সে গানও খুব ভালো, লাঠিও খেলতে পারে, আবার গানও খুব ভালো গাইতে পারে, তাই না? তাহলে তার গুণের শেষ নাই। লেখক তার একজন কৃষককে কিভাবে, তার গুণাগুণিগুলো কিভাবে প্রকাশ করেছে দেখো। তাই বলেছে জারির গানে সবার গলা, তাহার গলা উঠে সবার আগে, শাল সুন্দি বেদ যেন সকল কাজেই লাগে। শাল কি? শাল গাছ। আর সুন্দি কি? শ্বেতপদ্ম। তো শাল গাছ দিয়ে আমরা কত বানাই, অনেক ফার্নিচার বানাই। তারপর সুন্দি বেদ, বেদ দিয়েও আমরা অনেক, বেদ তোমরা দেখেছো কিনা জানি না, বেদের সব কিছু পাওয়া যায়, খাট, সোফা, আলমারি, দেখবা বেদের অনেক কিছুই পাওয়া যায়। একটা সংসারে সব কিছু বেদ দিয়ে তৈরি হয়, তাই বোঝা শাল কাঠ দিয়ে ফার্নিচার তৈরি হয়। সেই শাল আর সুন্দি কি? শ্বেতপদ্ম। শ্বেতপদ্ম দিয়েও অনেক কিছু, অনেক শোপিস তৈরি হয়। তাই বলছে শাল সুন্দি বেদ যেন সকল কাজে লাগে। মানে রূপায়ের একই গুণাবলী ছিল, সে যেন সবারই সকল কাজেই লাগছে। বুড়োরা কয় ছেলে নয় ও পাগার লোহা যেন, রূপাই যেমন বাপের বেটা কেউ দেখেছো কেন? মানে গ্রামের বুড়োরা কি বলে? ও যেন ছেলে না, ও যেন লোহা। পাগার বলতে ইস্পাত, মানে অনেক কঠিন একটা লোহা, লোহাকে ইস্পাতের মতো সাথে তুলনা করা হয়েছে। তার, সে যেন একজন লোহার মতো শক্ত একটা ছেলে। রূপাই যেমন বাপের বেটা কেউ দেখেছো না, মানে ওর মতো শক্তিশালী কি কেউ আর দেখেছে? যদিও রূপা নয় তো রূপায়, রূপার চেয়ে দামি, এক কালোতে ওরই নামে সব গা হবে নামি। বলছে যদিও রূপা নয় তো রূপায়, রূপার চেয়ে দামি, মানে সে রূপায় নাম হয়েছে, কিন্তু সে তো রূপা না, রূপার চেয়েও, লেখক তাকে রূপার চেয়েও দামি করেছে। এক কালোতে ওরই নামে সব গা হবে নামি, মানে তার নামেই
ওই গ্রামটা একদম নামি গ্রামকে সবাই চিনি। আচ্ছা, আমাদের কবিতা পড়া শেষ, এখানে আমাদের সময়ও শেষ। আমি তোমাদেরকে সংক্ষিপ্ত শুধু লেখকের উদ্দেশ্যটা বলছি। রূপাই দিদি আমাদের দেশের কৃষক কি? কৃষক কি হচ্ছে, কৃষকরা কি আমাদের সভ্যতা, কৃষকের শ্রমের সভ্যতা। এই কালো কখনোই পৃথিবীর সবকিছু, এই কালো কৃষকই কি করেছে? পৃথিবীর সবকিছু জয় করেছে। ঠিক আছে, কি করেছে? রূপাই কালো কৃষকই কিন্তু পৃথিবীর সব জয় করেছে। আসলে জসীমউদ্দিনের উদ্দেশ্য ছিল রূপাইয়ের মাধ্যমে কৃষকদেরকে আমাদের সামনে তুলে ধরা। তো শিক্ষার্থীরা, আমরা রূপাই আজকে পড়েছি। আমার বিশ্বাস তোমরা রূপাইয়ের প্রতিটি লাইন বুঝতে পেরেছ। তারপরে তোমাদের কোনো প্রবলেম থাকে, সমস্যা মনে হয়, আমাকে ফোন দিতে পারো, কমেন্ট বক্সে জানাতে পারো। নেক্সট ক্লাসে সেটা আমি আবার শুধিয়ে দিব। তোমাদের পড়াটা নিয়ে নাও। পড়া হচ্ছে এই লেখক পরিচিতি, পাঠ পরিচিতি মুখস্থ করবা এবং শব্দার্থগুলো পড়বা। আমি পড়াটা লিখে দিচ্ছি, এখানে পাশে লিখে দিচ্ছি। আচ্ছা, তোমরা জানো আমি ক্লাসে এইভাবেই পড়াই। তোমরা হচ্ছে লেখক পরিচিতি, পাঠ পরিচিতিটা মুখস্থ করে ফেলবে, শব্দার্থগুলো পড়বে এবং সৃজনশীল পড়ে ফেলবে। ওকে, তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আমার ধারণা তোমরা বুঝতে পেরেছো, কোনো সমস্যা তোমাদের থাকবে না। এর পরবর্তী ক্লাসে আমরা আবার অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।